ওকে, তোমাদের বাসা সবার ইন্টারনেটের অবস্থা কেমন? এসাস, হ্যালো। ইন্টারনেটের অবস্থা কেমন বাসায়? খুবই খারাপ। ইন্টারনেট তো আজকে এমন বাজে প্যারা দিতেছে। আমি তো এখন ডেটা দিয়ে ক্লাস নিতেছি, ওয়াইফাই আছে কানেক্টেড বাট নো ইন্টারনেট, সবগুলা একটু পর পর একই কাহিনী। সো লেটস সি, আজকে আমাদের সেন্ট্রিপিটাল মোশনের পরের সেকেন্ড লেকচারটা, তো এটা নিয়ে আমরা ডিসকাস করবো। এন্ড তোমাদেরকে যে মোমেন্টামের চেক পয়েন্ট কোয়েশ্চেনের সলিউশন দিয়ে দিছিলাম, ওইটা দেখার পরে কি কারো কোনো কনফিউশন আছে? না। ওকে, সো তাহলে পরে আমরা কন্টিনিউ করি সেন্ট্রিপিটাল মোশনের ডিসকাশন। আজকে আমরা এই সেন্ট্রিপিটাল ফোর্স জিনিসটা কি ওইটা নিয়ে ডিসকাস করব। আচ্ছা, তো আমরা লাস্ট ক্লাসে কি পড়ছিলাম এটা ছোট করে একটু বলে নেই। ফার্স্ট অফ অল বলতেছিলাম আমরা লিনিয়ার ভেলোসিটির কথা, যে এতদিন ধরে আমরা যেই ভেলোসিটি ভেলোসিটি বলতে যা বুঝতাম ওইটা কি ছিল। হ্যাঁ জেরিন বলো। আর চেক পয়েন্ট কোয়েশ্চেনে নাম্বার 3 তে তো প্রবলেম হচ্ছে। ও আচ্ছা, ঠিক আছে, সো তাহলে পরে দাঁড়াও ওই চেক পয়েন্ট কোয়েশ্চেনে যাই। চেকপয়েন্ট কোয়েশ্চেন নাম্বার 3 কোনটায়? এইটাই, মিস্ট্রি পার্টিকেল কলিশন এটা? না, পরেরটা। পরেরটায়। এটা স্পেসক্রাফট। হ্যাঁ, আচ্ছা, এখানে অ্যাঙ্গেল বের করার সময় আমরা মোমেন্টামটা কেন নিছি এটা বুঝিনি। অ্যাঙ্গেল বের করার সময় মোমেন্টামটা কেন নিছি? হ্যাঁ, এই জিনিসটা বুঝতে প্রবলেম হচ্ছে। আচ্ছা, তো এখন এখানের মধ্যে দেখো কাজটা কি, যে ফিগার এফ এ, ফিগার এফ কোনটা আমাদের, এই যে এখানে কি করতেছি আমরা দেখো, হোয়াট উই আর ডুইং, এইদিকে এই যে এখানে ডায়াগ্রাম আঁকছিলাম, আরেকবার এখানে এঁকে দেখে দেখো, এই অবজেক্টটা হরাইজন্টালি এমন আসতেছে। তো আমরা কি করছি, এই অবজেক্টটাকে হরাইজন্টালি আসতে দেওয়া যাবে না, বিকজ মনে করো এখানে আমাদের এই যে এই জায়গায় আমাদের অনেক ভ্যালুয়েবল কোন একটা কিছু আছে। তো তাহলে সে যদি ডিরেক্টলি এসে কি করে, আমাদের এই ভ্যালুয়েবল এই জিনিসটার সাথে কোলাইড করে, তো তখন এটাকে ড্যামেজ করে ফেলবে বা ডিস্ট্রয় করে ফেলবে। সো হোয়াট উই ট্রাই টু ডু, যে আমরা তো পুরা এই অ্যাস্টেরয়েডটাকে ভেঙে ফেলতে পারবো না, আমরা জাস্ট কি করব, তার পাথটাকে একটু ডেভিয়েট করে দিব। সো হোয়াট উই ডু, আমরা নিজের এরকম একটা স্পেসক্রাফটটাকে এমন ভাবে ভার্টিক্যালি শুট করছি, তাহলে যেন কি হয়, এই যে হরাইজন্টালি আসতেছে তাকে ভার্টিক্যাল একটা ফোর্স দিলে পরে তখন কি হবে, তখন তার পাথটা একটু ডেভিয়েট করে এই দিক দিয়ে চলে যাবে। তো এখন তোমার মেইন প্রবলেমটা অর কোয়েশ্চেনটা হলো যে অ্যাঙ্গেল তুমি কিভাবে বের করতে চাও বলো, যে আমাদেরকে বলছে না কি বের করতে, calculate how fast the impactor spacecraft in figure F would have to be traveling if it is to alter the Apophis asteroid's trajectory by 1 degree। যে তার হরাইজন্টালি আসতেছে, তো হরাইজন্টালি আসার থেকে তাকে কি করব, 1 ডিগ্রি অ্যাঙ্গেলে বাঁকায় দিব। সো তাহলে এটা করার জন্য কত স্পিডে আমাদের স্পেসক্রাফটটাকে মুভ করানো লাগবে ওটা বের করতে বলছে। সো অ্যাঙ্গেলটা তুমি কি ওয়েতে বের করতে চাও, এখানের মধ্যে আমাদের মোমেন্টামটা ইউজ করছে কেন, বিকজ এটা ইজিয়ার, তুমি করতে পারো, ইয়ে করতে পারো, কি বলে, তুমি এই অ্যাস্টেরয়েডের ইনিশিয়াল ভেলোসিটি আর ফাইনাল ভেলোসিটির ডিরেকশনের মাঝে তুমি অ্যাঙ্গেলও ডিটারমাইন করতে পারো, একই কথা। কিন্তু আমাদের মোমেন্টামটা ইউজ করলে অ্যাঙ্গেলটা অনেক ইজিলি একটা ক্যালকুলেশনের মধ্যে বের হয়ে যায়। তুমি দুইটা কাজ করতে পারো, একটা কি, একটা হলো তোমার ইনিশিয়াল ভেলোসিটি অফ অ্যাস্টেরয়েড, এটা তো তুমি অলরেডি জানো তাই না, যে 12.6 কিলোমিটার পার সেকেন্ড নাকি। সো এটা হলো তোমার
ইনিশিয়াল ভেলোসিটি অফ দ্য অ্যাস্টেরয়েড, যেটা কি ছিল পুরোপুরি হরাইজন্টাল ডিরেকশনে, তাই না? এন্ড এখানে তোমার এই হলো তোমার হরাইজন্টাল ভেলোসিটিটা। নাও আফটার দ্য কলিশন তুমি কি করতে পারো, আফটার দ্য কলিশন তুমি তোমার অ্যাস্টেরয়েডের ফাইনাল যে ভেলোসিটিটা আছে, ওই ফাইনাল ভেলোসিটিটা কোন ডিরেকশনে, এমন ডিরেকশনে নাকি? তো এই ফাইনাল ভেলোসিটিটা যেহেতু একটা অ্যাঙ্গেলে আসছে, তো তার মানে কি ইট হ্যাজ বোথ আ হরাইজন্টাল কম্পোনেন্ট আর ভার্টিক্যাল কম্পোনেন্ট। তো তাহলে তোমার ইনিশিয়াল ভেলোসিটি আর ফাইনাল ভেলোসিটির মধ্যে অ্যাঙ্গেলটা বের করতে হবে। এটাই বের করতে বলছে না জেরিন? হ্যাঁ, তো তাহলে এই অ্যাঙ্গেলটা যে বের করতে বলছে, তো তাহলে এই অ্যাঙ্গেলটা সবচেয়ে ইজিলি কিভাবে বের করা যাবে বলো তো? ইনিশিয়াল মোমেন্টাম এন্ড ফাইনাল মোমেন্টাম অফ দ্য অ্যাস্টেরয়েড, এই দুটো ইউজ করলে আমরা ইজিলি বের করে ফেলতে পারবো না? এর জন্য মোমেন্টাম ইউজ করে ডিরেক্টলি করে ফেলছে, বুঝছো? হ্যাঁ, বুঝতে পারছি। ওকে, আচ্ছা। তো তাহলে সার্কুলার মোশনের যে কথাটা বলতেছিলাম, আমরা এতদিন ধরে ভেলোসিটি বলতেই বুঝতাম লিনিয়ার ভেলোসিটি, মানে ডিসটেন্স কভার করার ভেলোসিটি, যেটা যে পার সেকেন্ডে কতটুকু ডিসটেন্স কভার করে। কিন্তু আমরা লাস্ট ক্লাসে অ্যাঙ্গুলার ভেলোসিটি নামের এক ভেলোসিটির সাথে ইন্ট্রোডিউসড হয়েছি, যেটা কি পার সেকেন্ডে কত ডিগ্রি অ্যাঙ্গেল কভার করতেছে এই জিনিসটা ডিটারমাইন করে। ওকে, সো এখানের মধ্যে যদি আমরা ব্যাপারটা দেখি যে আর্থের অ্যাবাউট ইটস ওন অ্যাক্সিস অ্যাঙ্গুলার ভেলোসিটি কত, এটা বের করে দেখছি আমরা। দেন জিওস্টেশনারি স্যাটেলাইটের ওয়ার্কিং প্রিন্সিপাল নিয়ে একটু কথাবার্তা বলছিলাম। দেন ফাইনালি শেষ করছি কি দিয়ে, রেডিয়ান কি জিনিস, এন্ড ও লেভেলসে থাকতে সময় এমন টাইপের তোমাদেরকে একটা ডায়াগ্রাম দেখানো হয়েছিল যে আনব্যালেন্সড ফোর্স আর ভেলোসিটি যদি সেম ডিরেকশনে থাকে, সো তাহলে অবজেক্টের ভেলোসিটি বাড়বে। আনব্যালেন্সড ফোর্স আর ভেলোসিটি ডিরেকশন যদি অপোজিট হয়, সো তখন ভেলোসিটির ভ্যালুটা কমবে। আর আনব্যালেন্সড ফোর্স আর ভেলোসিটির ডিরেকশন যদি পারপেন্ডিকুলার হয়, তো তখন কি হবে, অবজেক্টের ভেলোসিটির ম্যাগনিটিউডটা কনস্ট্যান্ট থাকে। ওইটা আমরা দেখবো। তোমাদের তো সবার M1 শেষ, রাইট? কারো কি M1 বাকি আছে যে দাও নাই বা পড়ো নাই? আমি ওকে, ভাইয়া পড়ছো নাকি পড়ো নাই? না ভাইয়া, আমার এমন নাই। M1 নাই? না, কি কি মানে নিছো এইটুতে ম্যাথে? মানে S1 M1 P1 P2 P3 P4, কিন্তু M1 তো পরে ভাইয়া। এটা কোনো কথা? ইউনিট 1 ফিজিক্সের সাথে তো M1 এর অনেক মিল। নরমালি তো M1 টা ফিজিক্স এস যখন দেয় তখন দিয়ে দেওয়া বেটার, যে তোমার এই অক্টোবরে যখন ইয়ে দিবা, ওখানে M1 দিয়ে দিলে পরে একটা রিভিশনে 2টা ইউনিট পড়া হয়ে যেত আর কি। ওটা সমস্যা নাই। তো এখন এখানের জন্য যেই কথাটা বলবো খেয়াল করো, তোমরা তো ও লেভেলস অফ ভেক্টর চ্যাপ্টারটা পড়ে আসছো, তাই না? তো এখন একটা ভেক্টর কোয়ান্টিটির কি কি থাকে? এসাস, magnitude and direction. এক্সিলেন্ট। সো a vector quantity has both magnitude and direction. এখন এখানের জন্য খেয়াল করো, দিস ইজ দ্য ভেলোসিটি ভেক্টর সাপোজ। সো এখন আমরা যখন নাকি একটা ভেক্টরের মডুলাস নেই, সো হোয়াট ডু উই অ্যাকচুয়ালি গেট? মডুলাস নাও মানে আমরা অ্যাকচুয়ালি কি বের করতেছি লাবিবা? ম্যাগনিটিউড। ম্যাগনিটিউড, ভেরি গুড, সরি, ম্যাগনিটিউড। সো তাহলে আমাদের একটা ভেক্টরের ম্যাগনিটিউড আমরা পাই বাই টেকিং দ্য মডুলাস। সো তাহলে হাউ ডু উই ফাইন্ড দ্য ডিরেকশন? বলতে পারবা যে আমাদের ভেক্টরের ডিরেকশনটা আসলে কি দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, বা কিসের থেকে আমরা ভেক্টরের ডিরেকশনটা পাই? জেরিন, what gives us the direction of a vector? জানি না। ওকে, এটা অ্যাকচুয়ালি জানা কথা। ইট ইজ দ্য ইউনিট ভেক্টর। ইউনিট ভেক্টর নাম শুনছো না? হ্যাঁ, ইউনিট ভেক্টর gives us what?
gives the direction of a vector আর ম্যাগনিটিউডটা আমাদেরকে কি দেয়, ম্যাগনিটিউডটা আমাদেরকে সাইজ দেয়। সো তাহলে অ্যাকচুয়ালি ভেক্টরের ভ্যালুটা এন্ড ডিরেকশন সহ পাওয়ার জন্য আমরা কি করি, the vector is equal to what, actual vector quantity is equal to the magnitude of the vector multiplied by the unit vector। সো তাহলে দুইটার সাথে আমরা কি পেয়ে যাইতেছি খেয়াল করো, এগুলো অ্যাকচুয়ালি তোমাদের ম্যাথ টিচারদের ডিসকাস করার কথা, এটা সমস্যা নেই এখন না জানলে। তো ইউনিট ভেক্টরটা কি করে, ইউনিট মানে হলো 1 এন্ড ওই ইউনিট ভেক্টরের সাথে কি ইনক্লুডেড থাকে, দ্য ডিরেকশন অফ দ্য ভেক্টর ইনক্লুডেড থাকে। সো নাও তোমার অ্যাকচুয়াল ভেক্টর হলো এইটা, ওকে। সো তোমার অ্যাকচুয়াল ভেক্টর হলো এইটা which is 4a সাপোজ, ঠিক আছে। সো তাহলে তোমার ইউনিট ভেক্টরের সাথে কি করলে পরে তুমি তোমার অ্যাকচুয়াল ভেক্টরের ভ্যালুটা পাবা, তার ম্যাগনিটিউডটাকে মাল্টিপ্লাই করলে। তো এই ব্যাপারটা যে ইউনিট ভেক্টরের ফর্মুলা থেকেই তোমাদের অ্যাকচুয়ালি বুঝতে পারার কথা, যে তোমরা এমন টাইপের ফর্মুলা পড়ছো না ও লেভেলসে যে ইউনিট ভেক্টর ইজ ইকুয়াল টু ভেক্টর ডিভাইডেড বাই ইটস ম্যাগনিটিউড, নাকি এসাস? হ্যাঁ। সো এরকম টাইপের ম্যাথ গুলা দেখার পরে তোমাদের অ্যাকচুয়ালি চিন্তা করার কথা ছিল একটু, যে অ্যাকচুয়ালি কোন জিনিসটা কি কি রিপ্রেজেন্ট করে, এগুলা জিনিস কোয়েশ্চেন না করলে জাস্ট ম্যাথ করার দরকার করে গেছো কিন্তু আসলে জানো নাই কোনটা আসলে কি করে। অলরাইট, সো এখন আমরা এখানের মধ্যে জেনে নিলাম। নাও এখানের মধ্যে বলো যে ভেলোসিটির ম্যাগনিটিউড মানে কি, এটা আসলে কি দেয়, স্পিড, নাকি? সো তাহলে স্পিড আমরা কিসের থেকে পাই, ম্যাগনিটিউড অফ দ্য ভেলোসিটি। আর ডিরেকশনটা কিসে থেকে পাবো, দা ইউনিট ভেক্টর। আমাদের তো ইউনিট ভেক্টরের ক্যালকুলেশন নাই, জাস্ট আমরা বুঝায় রাখলাম যে ভেক্টর কোয়ান্টিটির যে দুইটা ভাইটাল জিনিস ম্যাগনিটিউড আর ডিরেকশন, কোনটা কিভাবে করে আমরা পাই। ওকে, সো এখন এখানের জন্য খেয়াল করো, এই কোশ্চেন তোমাদেরকে ও লেভেলস এর সময় করছিলাম। ওকে, খেয়াল করো কোন কোশ্চেনটা। সাপোজ আ কার, একটা গাড়ি মুভ করতেছে অ্যাবাউট আর রাউন্ড অ্যাবাউট 5 মিটার পার সেকেন্ড, 5 মিটার পার সেকেন্ড, 5 মিটার পার সেকেন্ড, 5 মিটার পার সেকেন্ড, ঠিক আছে। সো তাহলে these are the speeds in which the object is moving। এখন যদি আমি এটা জিজ্ঞাসা করি কাকে, ফেরদৌস, ফেরদৌস বলো তো যে এখানে ভেলোসিটি কি কনস্ট্যান্ট নাকি না? যে ভেলোসিটি গুলি ড্র করছি এগুলি কি কনস্ট্যান্ট নাকি না? আচ্ছা, এটা আসলে কনস্ট্যান্ট না, বুঝছো ফেরদৌস? কেন বলো তো? তোমার কাছে দেখে মনে হয়েছে কনস্ট্যান্ট, ইয়েস, এটা মিসলিডিং বিকজ ভ্যালু গুলা সবগুলা সেম, তাই না? সবগুলা 5 মিটার পার সেকেন্ড। তো তাহলে ভ্যালু সবগুলা সেম, তো তাহলে ইট ফিলস লাইক কি ভেলোসিটি হলো কনস্ট্যান্ট। ওকে, কিন্তু আসলে এখানের মধ্যে কি হচ্ছে, এখানের মধ্যে তোমার ডিরেকশন গুলা চেঞ্জ হচ্ছে না, দেখো তো। আয় আল্লাহ, নোটিফিকেশনে মাত্র সাবমিশন টাইম শেষ হয়েছে, সবাই সাবমিট করা শুরু করছে। তো এখন এখানের মধ্যে যে কথাটা বলতেছি দেখো, যে ম্যাগনিটিউড অফ দ্য ভেলোসিটি সেম কিন্তু ডিরেকশন চেঞ্জ হচ্ছে, তাই না? বলো ফেরদৌস, একবার ডিরেকশন হলো টুয়ার্ডস নর্থ, একবার হলো টুয়ার্ডস ইস্ট, একবার হলো টুয়ার্ডস সাউথ, একবার হলো টুয়ার্ডস ওয়েস্ট। সো ইভেন দো দ্য ম্যাগনিটিউড অফ দ্য ভেলোসিটি ইজ ফিক্সড, দ্য ডিরেকশনটা তো চেঞ্জ হচ্ছে। আর ভেলোসিটি কেমন টাইপের কোয়ান্টিটি, ভেক্টর নাকি স্কেলার? ভেলোসিটি হলো ভেক্টর কোয়ান্টিটি। তো তাহলে ইভেন ইফ ইটস ম্যাগনিটিউড স্টেজ কনস্ট্যান্ট, তার যদি ডিরেকশন বদলায় যায় তো তার মানে কি হবে, তার যদি ডিরেকশন বদলায় যায় তো তার মানে কি, তার ভ্যালুর মধ্যে চেঞ্জ না আসলেও ওই কোয়ান্টিটির মধ্যে চেঞ্জ আসতেছে। ওকে, তার ভ্যালুটা হলো তার ম্যাগনিটিউড, কিন্তু সে তো জাস্ট তার ভ্যালুর উপর ডিপেন্ড করে না, তার ডিরেকশনটাও ইকুয়ালি ভাইটাল ফ্যাক্টর। সবাই কি ব্যাপারটা বুঝতে পারতেছো কি বলতেছি? মারিয়া? হ্যাঁ ভাইয়া।
সো তাহলে এখানের মধ্যে কাজটা কি, এইখানে ভেলোসিটি আসলে কনস্ট্যান্ট না, ভেলোসিটি আসলে চেঞ্জ হচ্ছে, বিকজ ম্যাগনিটিউড ফিক্সড বাট তার ডিরেকশনটা কি হচ্ছে, বদলা যাচ্ছে এর জন্য। সো তাহলে এখানের জন্য যদি আমরা লিখি কি জিনিস, even though the magnitude of velocity is constant, but the direction of velocity is continuously changing. সো তাহলে যেহেতু কি হচ্ছে, ডিরেকশনটা চেঞ্জ হচ্ছে, তো এর জন্য আমরা কি বলবো, as velocity is a vector quantity, তার মধ্যেও কি আসতেছে, একটা চেঞ্জ আসতেছে। সো তাহলে এই কথাটা লিখি যে since velocity is a vector quantity, since velocity is a vector quantity, it depends on both magnitude and direction. It depends on both magnitude and direction. So as the directions are changing, the velocity is also changing. এই এক্সপ্লেনেশনটা সবাই একটু তাড়াতাড়ি লিখে ফেলো। ওকে, সবার কি কপি করা শেষ? ঠিক আছে। সো এখন আমি যদি জিজ্ঞাসা করি, আচ্ছা ঠিক আছে, এখানে ভেলোসিটি চেঞ্জ হচ্ছে, তো ভেলোসিটি চেঞ্জ হওয়া মানে কি, অবজেক্টটাকে অ্যাসেলারেট করতেছে নাকি না? এসাস, ভেলোসিটি চেঞ্জ হওয়া মানে এখানে তো ম্যাগনিটিউড চেঞ্জ হইতেছে না, ডিরেকশন চেঞ্জ হইতেছে, সো অ্যাক্সেলারেশন করতেছে না। অ্যাসেলারেশন মানে কি, অ্যাসেলারেশন মানে কি রেট অফ চেঞ্জ ইন ম্যাগনিটিউড অফ ভেলোসিটি নাকি রেট অফ চেঞ্জ ইন ভেলোসিটি? ও হ্যাঁ, সরি, তাহলে চেঞ্জ হইতেছে, মানে তার মানে অ্যাক্সেলারেশন হইতেছে। ম্যাগনিটিউড চেঞ্জ না হইলেই যে ভেলোসিটি চেঞ্জ হবে না এমনও যেমন কোনো কথা নাই, ওরকম সেম ওয়েতে যতক্ষণ পর্যন্ত কি থাকবে, ভেলোসিটি চেঞ্জ হইতেছে, ওখানের মধ্যে আমরা কি বলবো, যে দা অবজেক্ট ইজ অ্যাসেলারেটিং। ওকে, সো তাহলে এখানের জন্য যদি আমরা ব্যাপারটা লিখি, কি জিনিস খেয়াল করো, তো ভাই যেহেতু ভেলোসিটির কোনো মানে ম্যাগনিটিউড চেঞ্জ হইতেছে না, তো এটা অ্যাসেলারেট করতেছে নাকি ডিসিলারেট করতেছে কিভাবে বুঝবো? অ্যাসেলারেট, ডিসিলারেশনও তো একটা অ্যাসেলারেশন, জাস্ট নেগেটিভ অ্যাসেলারেশন, তাই না? তো তাহলে আমরা আলাদা আলাদা ওরকম টার্ম, প্রত্যেকটা স্পেসিফিক সিচুয়েশনের জন্য আলাদা টার্ম ইউজ না করে প্রত্যেকটার জন্য আমরা কি বলবো, চেঞ্জ ইন ভেলোসিটি আসা মানেই অবজেক্টটা কি করতেছে, অ্যাসেলারেট করতেছে। ওকে, আচ্ছা আচ্ছা। সো এখন এখানের জন্য খেয়াল করো ব্যাপারটা কি বলতেছি, যে সিন্স ভেলোসিটি ইজ চেঞ্জিং, since velocity is changing, the object must be
অ্যাসেলারেটিং নাকি? ভেলোসিটি যেহেতু চেঞ্জ হচ্ছে, তো তার মানে অবজেক্টটা কি করতেছে, মাস্ট তার একটা অ্যাসেলারেশন থাকবে। তো এখন বলো, ইন অর্ডার ফর অ্যান অবজেক্ট টু অ্যাসেলারেট, তার কি থাকা দরকার লাবিবা? Unbalanced force. এক্সেলেন্ট। সো তাহলে ইন অর্ডার ফর অ্যান অবজেক্ট টু অ্যাসেলারেট দেয়ার মাস্ট বি অ্যান আনব্যালেন্সড ফোর্স অ্যাক্টিং অন দ্য অবজেক্ট। তো তাহলে এই জিনিসটা লিখি যে ইন অর্ডার ফর অ্যান অবজেক্ট টু অ্যাসেলারেট, in order for an object to accelerate there must be an unbalanced force acting on the object. এতটুকু যতটুকু লিখলাম, এই পার্টটুকু নিয়ে কি কারো কোনো কনফিউশন আছে, কোনো কোয়েশ্চেন? অর্পা বুঝতে পারতেছো? জি ভাইয়া বুঝেছি। ওকে, তো তাহলে ফার্স্ট অফ অল এখানের মধ্যে আমাদের কাজগুলা কি খেয়াল করো। যদিও ভেলোসিটির ম্যাগনিটিউড ফিক্সড আছে, তার ডিরেকশন চেঞ্জ হওয়াতেও আমরা কি বলবো, ভেলোসিটির মধ্যে চেঞ্জ আসতেছে, বিকজ ভেলোসিটি তো শুধু ম্যাগনিটিউডের উপর ডিপেন্ড করে না, সে তো কি করে, ডিরেকশনের উপরেও ডিপেন্ড করে। সো তাহলে যেহেতু ডিরেকশনের মধ্যে চেঞ্জ আসতেছে, তো তার মানে আমরা বলবো কি, ভেলোসিটি চেঞ্জ হচ্ছে। আচ্ছা, তো আমরা অ্যাসেলারেশনের ডেফিনেশন জানি, কি জিনিস, যে যদি কি হয়, ভেলোসিটির মধ্যে কোনো চেঞ্জ আসে, তো তার মানে দ্য অবজেক্ট ইজ অ্যাসেলারেটিং, তাই না? তো এখন এখানের মধ্যে কাজটা কি, অবজেক্টের ভেলোসিটি চেঞ্জ হচ্ছে, তো তার মানে অবজেক্টটা অ্যাসেলারেট করতেছে। দেন আমি লাবিবাকে জিজ্ঞাসা করলাম যে একটা অবজেক্টকে অ্যাসেলারেট করার জন্য তার তো একটা ব্যাপার মাস্ট থাকতেই হবে, কি থাকতে হয়, একটা আনব্যালেন্সড ফোর্স থাকতে হয়। সো তার মানে এই অবজেক্টের উপর কি করতেছে, এই যে আমাদের এই অবজেক্টটা সার্কুলার পাথে ঘুরতেছে, তার উপর একটা আনব্যালেন্সড ফোর্স কাজ করতেছে। এন্ড নাও যেই আনব্যালেন্সড ফোর্সের জন্য একটা অবজেক্ট সার্কুলার পাথে ঘুরে, ওই আনব্যালেন্সড ফোর্সটাকে আমরা একটা স্পেশাল নামে ডাকি, তাকে আমরা কি বলি, সেন্ট্রিপিটাল ফোর্স। তো তাহলে এই জিনিসটা যদি আমরা লিখে ফেলি, কি জিনিস, যে দ্য আনব্যালেন্সড ফোর্স, the unbalanced force for which an object moves in a circle is called centripetal force. এখন একটা বড় একটা ক্যাভিয়াট তোমাদেরকে দিয়ে রাখি, যে কাজটা কি, সেন্ট্রিপিটাল ফোর্স কিন্তু নতুন কোন টাইপ অফ ফোর্স না। তোমাদেরকে এএস এ থাকতে সময় টাইপ অফ ফোর্স পড়াইছিলাম, কেমন, কয়টা টাইপ অফ ফোর্স আছে এসাস? চারটা। কি কি? গ্র্যাভিটেশনাল, ইলেকট্রোম্যাগনেটিক, উইক নিউক্লিয়ার, স্ট্রং নিউক্লিয়ার, নাকি? সো এখন এখানের মধ্যে ব্যাপারগুলো কি কি খেয়াল করো, যে গ্র্যাভিটেশনাল ফোর্স, উইক নিউক্লিয়ার, স্ট্রং নিউক্লিয়ার আর ইলেকট্রোম্যাগনেটিক, এগুলো হলো টাইপ অফ ফোর্স। এই টাইপ অফ ফোর্স গুলোর মধ্যে কি সেন্ট্রিপিটাল ফোর্স নামের কোনো ফোর্স পাইছো তোমরা? তো সেন্ট্রিপিটাল ফোর্স কিন্তু কোনো নতুন কোন ফোর্স না। সেন্ট্রিপিটাল ফোর্সটা কি, এটা গ্র্যাভিটেশনাল হইতে পারে, ইলেকট্রোম্যাগনেটিক হইতে পারে, যে কোনোটা হইতে পারে, বাট হোয়াট ইট উইল ডু, সে হলো একটা আনব্যালেন্সড ফোর্স, যে একটা অবজেক্টের উপরে অনেকগুলা ফোর্স কাজ করতেছে। তো ওই অনেকগুলা ফোর্সের ফাইনালি আমরা যখন নাকি ফোর্স গুলা রিজলভ করি, আমরা রেজাল্টেন্ট ফোর্স বের করা শিখছিলাম না মারিয়া এএসএ? সো ওই যে রেজাল্টেন্ট ফোর্সটা বের করতাম, ওই রেজাল্টেন্ট ফোর্সটাই যদি কি করে, যদি ওই রেজাল্টেন্ট ফোর্সটা বা যদি ওই আনব্যালেন্সড ফোর্সটা একটা অবজেক্টকে সার্কুলার পাথে ঘুরায়, তো তাহলে তাকে আমরা কি নামে ডাকবো, সেন্ট্রিপিটাল ফোর্স নামে ডাকবো। বুঝতে পারছো? আচ্ছা, সো তাহলে এখানের মধ্যে কাজটা কি, লেটস সি।
The unbalanced force for which an object moves in a circle is called centripetal force. এখন আমরা centripetal force নিয়ে ডিসকাশন করব। তো ফার্স্ট অফ অল এখানের জন্য আমাদের কয়েকটা ফর্মুলা আছে, ওই ফর্মুলার ডেরাইভেশন, যে সেন্ট্রিপিটাল ফোর্স এর জন্য যে অ্যাসেলারেশন হয় ওইটার নাম আমরা দিব এন্ড এভরিথিং। এই জিনিসটা একটা লিখে রাখি, ধরো একটা লাইন, কি জিনিস, and the acceleration due to centripetal force, the acceleration due to centripetal force is called centripetal acceleration. ঠিক আছে? তো সেন্ট্রিপিটাল ফোর্স এর জন্য যে অ্যাসেলারেশনটা হয় ওই অ্যাসেলারেশনটাকে আমরা কি নামে ডাকবো? সেন্ট্রিপিটাল অ্যাসেলারেশন। এখন এখানের মধ্যে আমরা ব্যাপারগুলো দেখি আসলে কি কি হচ্ছে। ওকে, তো ফার্স্ট অফ অল আমরা এই সার্কুলার মোশনের উপরে একটা প্রেজেন্টেশন বানানো আছে, আমরা ফার্স্টে ওইটার মধ্যে যাবো এন্ড ওখানের মধ্যে দেখবো যে কি কি বলা। ওকে, দেন ওখানে থেকে আমরা আস্তে আস্তে কনসেপ্ট গুলা ক্লিয়ার করবো। আচ্ছা ধরো 1 মিনিট, আজান দিচ্ছে, আমরা 1 মিনিট ওয়েট করে পরে রিজিউম করতেছি। ওকে, সো তাহলে আমাদের প্রেজেন্টেশনটা বের করে ফেলছি, এটা আমরা স্টার্ট করি। আচ্ছা, সেন্ট্রিপিটাল ফোর্স এর মধ্যে কি বলতেছে দেখো, the idea behind centripetal force কি জিনিস, although a rotating or revolving object may have a constant speed, মাত্র আমরা যেই ডায়াগ্রামটা এঁকে দেখে আসছিলাম যে যদিও কনস্ট্যান্ট স্পিড থাকতে পারে কিন্তু তার ডিরেকশনটা, যে ইটস ডিরেকশন as you can see is constantly changing, যে দেখো এই যে একটা অবজেক্ট কি করতেছে, সার্কুলার পাথে যে ঘুরতেছে তার ডিরেকশনটা কি হচ্ছে, প্রতি পয়েন্টে পয়েন্টে চেঞ্জ হচ্ছে, তাই না? তো বলতেছে কি, this implies that the velocity is constantly changing. কেন? বিকজ ভেলোসিটি যেহেতু একটা ভেক্টর কোয়ান্টিটি, তো তাহলে ডিরেকশন চেঞ্জ হওয়া মানে তার মধ্যেও একটা কি আসবে, চেঞ্জ আসবে। তো তার মানে ভেলোসিটির ডিরেকশন চেঞ্জ হলে ভেলোসিটিও চেঞ্জ হয়। সো তাহলে বাই ডেফিনেশন acceleration is the rate of change in velocity, so there must be an acceleration at work here. And লাবিবাকে যে কোশ্চেনটা করছিলাম কি, যে বাই নিউটন সেকেন্ড ল দিস অ্যাসেলারেশন মাস্ট বি ডিউ টু সাম রেজাল্টেন্ট ফোর্স, যে একটা অবজেক্টকে অ্যাসেলারেট করার জন্য কি থাকতে হয়, একটা রেজাল্টেন্ট ফোর্স কাজ করতে হয়। সো তাহলে দিস ফোর্স ইজ কল্ড দ্য সেন্ট্রিপিটাল ফোর্স, এন্ড এই সেন্ট্রিপিটাল ফোর্সটা কি করে, এই লাইনটা তোমরা একটু অ্যাড করে রাখো, যে সেন্ট্রিপিটাল ফোর্স মানে হলো, সেন্ট্রি মানে হলো সেন্টার, আর পিটাল মানে হলো সিকিং আর কি। ওকে, সো তাহলে সেন্ট্রিপিটাল ফোর্স মানে হলো সেন্টার সিকিং ফোর্স, মানে পয়েন্টিং টুয়ার্ডস দ্য সেন্টার। পয়েন্টিং টুয়ার্ডস হোয়াট সেন্টার? পয়েন্টিং টুয়ার্ডস দ্য সেন্টার অফ আ সার্কেল। ওকে, সো তাহলে এই জিনিসটা সবাই একটু লিখে রাখো যে সেন্ট্রিপিটাল ফোর্সের ডিরেকশন অলওয়েজ কোন ডিরেকশনে হবে, সরি, সেন্ট্রিপিটাল ফোর্সের ডিরেকশন অলওয়েজ টুয়ার্ডস দ্য সেন্টার অফ দ্য সার্কেলের দিকে হবে। ওকে, সো এই জিনিসটা সবাই একটু নোট ডাউন করে রাখো। সো নাও এখানের মধ্যে ব্যাপারটা খেয়াল করো যে কি হচ্ছে, এই যে গ্রিন কালারের যে অ্যারোটা, ওই অ্যারোটা অ্যাকচুয়ালি কিসের ডিরেকশন দেখাচ্ছে, ডিরেকশন অফ দ্য ভেলোসিটি। ওকে, আর এই যে অরেঞ্জ কালার দিয়ে যে ডিরেকশনটা দেখানো, এই ডিরেকশনটা হলো সেন্ট্রিপিটাল ফোর্সের ডিরেকশন আর কি। তো এখন দেখো তো ভেলোসিটি আর সেন্ট্রিপিটাল ফোর্স অলওয়েজ কি আছে, তাদের মধ্যে কত ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করা, মারিয়া? 90 ডিগ্রি। সো তাহলে the angle between the velocity and the unbalanced force is 90 ডিগ্রি। যদি এমন হয় তখনই শুধু একটা অবজেক্ট কি করবে, সার্কুলার পাথে মুভ করবে। বুঝতে পারছো? নাও এইখানে সেন্ট্রিপিটাল অ্যাসেলারেশনের ফর্মুলা ডেরাইভেশন, এটা আমরা দেখব থার্সডে ক্লাসে, এটা এখন না, এটা আমাদের থার্সডে ক্লাসের জন্য রাখবো, যে সেন্ট্রিপিটাল অ্যাসেলারেশনের ফর্মুলা হলো v²/r। এই ফর্মুলাটা কিভাবে ডেরাইভ করা হয়েছে এটা আমাদের পুরো থার্সডে ক্লাসটা এটার উপরে ডেডিকেট করা থাকবে। এটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস যেটা আমাদের মাস্ট জানতেই হবে, বিকজ এটা আমাদের অলরেডি 2 বার এক্সামে আসছে। ঠিক আছে,
তো এই জিনিসটা আমাদের মাস্ট জানতে হবে, তো এটা আমরা দেখবো পরে। এখন এখানের মধ্যে কাজটা কি সবাই খেয়াল করো, যে কথাটা আমি মাত্র বলে আসছি যে সেন্ট্রিপিটাল ফোর্স নতুন কোন টাইপ অফ ফোর্স না, এটা কি, এটা হলো আমাদের রেজাল্টেন্ট ফোর্স। ওকে, অনেকজনই সেন্ট্রিপিটাল ফোর্সকে একটা ফোর্সের টাইপ হিসেবে ধরে ম্যাথের মধ্যে ভুল করে। সো এই যে the common misunderstanding কি জিনিস, I feel that I can't emphasize enough that in the plane of rotation centripetal force is always the resultant force. সবাই একটু ফার্স্টে এই স্লাইডের একটা স্ক্রিনশট নিয়ে রাখো, এটা তোমরা নোট ডাউন করে ফেলবে আফটার দ্য লেকচার, ঠিক আছে? তো তাহলে এখানের মধ্যে কি সেন্ট্রিপিটাল ফোর্সটা কি আলাদা কোনো ফোর্স না, যে এখানের মধ্যে আমাদের একটা অবজেক্টের উপরে কি আছে, ওয়েট, নরমাল রিঅ্যাকশন, ঠিক আছে, এরকম টাইপের কয়টা আমরা ফোর্স দিলাম। এখন এই ফোর্স গুলার মধ্যে কি সেন্ট্রিপিটাল ফোর্স নামের কোনো ফোর্স আছে? নো। সো হোয়াট ইজ হ্যাপেনিং, দ্য নরমাল রিঅ্যাকশন ফোর্স ইজ the vertical component of the normal reaction force কি করবে, ওয়েটটাকে ব্যালেন্স করবে, আর horizontal component of normal reaction force কি করতেছে, আনব্যালেন্সড ফোর্স হিসেবে কাজ করবে না। সো দিস নরমাল রিঅ্যাকশন ফোর্স যার হরাইজন্টাল কম্পোনেন্টটা আনব্যালেন্সড ফোর্স হিসেবে কাজ করতেছে তাকে আমরা কি বলবো, সেন্ট্রিপিটাল ফোর্স বলবো। ওকে, বলতেছে যে why is this significant, কেন, because when shown the diagram, যে এখানের মধ্যে ডায়াগ্রামের মধ্যে কি শো করা আছে, অনেকজনই যেই কথাটা করে দেখো। আচ্ছা, আমি যদি জিজ্ঞাসা করি এই অবজেক্টটা তো সার্কুলার পাথে ঘুরতেছে নাকি শুভাশিস? জি ভাই। এই অবজেক্টটা সার্কুলার পাথে ঘুরতেছে, সো তার মানে দেয়ার মাস্ট বি অ্যান আনব্যালেন্সড ফোর্স অর সেন্ট্রিপিটাল ফোর্স টুয়ার্ডস দ্য সেন্টার অফ দ্য সার্কেল, তাই না? হ্যাঁ ভাই। তো এখন এখানের মধ্যে মানুষরা কি করে দেখো, আমি যদি এরকম বলি যে এখানে হলো একটা স্ট্রিং, তো তাহলে এই বলের উপরে কি আছে, একটা টেনশন ফোর্স আছে নিচের দিকে, তার একটা ওয়েট আছে নিচের দিকে নাকি? হ্যাঁ জি ভাই, প্যারালাল। এখন সেন্ট্রিপিটাল ফোর্সটা কোথায়? এই অবজেক্টটার উপরে সেন্ট্রিপিটাল ফোর্স আচ্ছা। থাকলে পরে সে কি করবে, সার্কুলার পাথে ঘুরবে নাকি? ঘুরবে, হ্যাঁ। তাহলে এখানের মধ্যে সেন্ট্রিপিটাল ফোর্স নামের আরেকটা ফোর্স আসবে না? হ্যাঁ সেটা আসবে, যেহেতু ঘুরবে। তো তাহলে এখানের মধ্যে ফোর্স কি কি হয়, সেন্ট্রিপিটাল প্লাস টেনশন প্লাস ওয়েট নাকি? ওয়েট, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। Yeah, এই যে এইখানের centripetal মধ্যে force এর অলরেডি direction ভুলটা করে ফেলছো, ঠিক আছে? সেন্ট্রিপিটাল ফোর্সটা আচ্ছা। তো আমাদের নতুন কোন ফোর্স না, এই জিনিসটাই এই স্লাইডের মেইন পয়েন্ট, যে আমাদের সেন্ট্রিপিটাল ও। ফোর্সটাকে আরেকটা নতুন টাইপের ফোর্স হিসেবে ধরা যাবে না। ফোর্স কাজ করতে জাস্ট ওয়েট এন্ড টেনশন। তো তাহলে ওয়েট এন্ড টেনশন নিচের দিকে আছে, উপরে কোনো ফোর্স আছে? নো। সো তার মানে ওয়েট প্লাস না, টেনশন কিছু নেই। মিলেই কি, দে মেক আপ দ্য Centripetal আনব্যালেন্সড force। ফোর্স এন্ড দিস ইজ দ্য সেন্ট্রিপিটাল ফোর্স। বুঝতে পারছো তো দুইটা ব্যাপারটা কি মিলে। বললাম? তো আচ্ছা ভাই, এইখানের মধ্যেই হ্যাঁ বলো নরমাল এসাস। নরমাল রিঅ্যাকশনের যে হরাইজন্টাল ফোর্সটা আছে ওইটা অ্যাকচুয়ালি সেন্টিপিটাল ফোর্স, রাইট? ইয়েস, ওই ডায়াগ্রামের জন্য আমি এখন এই ইয়েটার জন্য দেখাইতেছি যে কি কাজ, যে তোমার, আমি এটা নোটপ্যাডে যাই, দাঁড়াও, এখানের মধ্যে আনফরচুনেটলি ইরেজ করা সমস্যা। তো এখন এখানের মধ্যে কাজটা কি খেয়াল করো, লেট মি ড্র আ সার্কেল, সার্কেলটাকে সুন্দর বানিয়ে দিই, সবই ম্যাজিক, দেখছো এসাস? আচ্ছা, তো এখন এখানের মধ্যে কাজটা কি, লেটস সি, এই একটা অবজেক্ট, মনে করো একটা ইট, ঠিক আছে, একটা ইটের টুকরা, তুমি ওটাকে কি করছো, সুতা দিয়ে বাইধা রাখছো, এখন ওই সুতাটা তুমি ঘুরাইতেছো, যে ইটের টুকরাটা তুমি এরকম একটা ভার্টিক্যাল সার্কেলে ঘুরাইতেছো। সো তাহলে এটা কি করবে, সার্কুলার পাথে ঘুরতেছে নাকি? সো একদম উপরে যখন নাকি আছে, এই হলো তোমার সুতাটা, এই সুতার সাথে এরকম কানেক্টেড। তো এখন এট দ্য টপ, ওই জায়গায় যদি আমি তোমাকে বলি যে এই অবজেক্টটার উপরে কি কি ফোর্স কাজ করতেছে এই জিনিসটা বলো, সো তাহলে তুমি কি কি ফোর্সের কথা বলবা? যেহেতু একটা স্প্রিং এর সাথে কানেক্টেড আছে, তো তার মানে তার উপরে কি করবে, একটা টেনশন ফোর্স কাজ করবে নাকি? জি ভাই। সো তাহলে টেনশন ফোর্সটা কাজ করতেছে নিচের দিকে,
আর একটা অবজেক্টের তার অল্প হইলেও তো কিছু একটা ওয়েট আছে নাকি? তো তাহলে তার হ্যাঁ। ওয়েট কাজ করতেছে নিচের দিকে। এখন তোমাদেরকে তো মাত্র একটা ইম্পর্টেন্ট ব্যাপার শিখায় আসলাম, কি জিনিস? যে একটা অবজেক্টকে সার্কুলার পাথে ঘোরার জন্য কি থাকতে হয়? একটা আনব্যালেন্সড Centripetal ফোর্স force. থাকতে হয় টুয়ার্ডস দ্য Unbalanced সেন্টার অফ দ্য force. সার্কেল, যাকে আমরা কি বলি? সেন্ট্রিপিটাল ফোর্স বলি নাকি? তাই না? হ্যাঁ তো তাহলে কি এখানে একটা সেন্ট্রিপিটাল ফোর্স আসবে না এসাস? আচ্ছা, এটা ডাইরেকশন নিচের দিকে দিলা কেন কা? সার্কেলের সেন্টারের দিকে পয়েন্ট করবে না সেন্ট্রিপিটাল ফোর্স? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সরি বলছিলাম। তো তাহলে সেন্ট্রিপিটাল ফোর্সটা কি এরকম নিচের দিকে কাজ করবে, তাই তো? তো তাহলে অবজেক্টের উপরে ফোর্স কাজ করতেছে কয়টা? আচ্ছা দাঁড়াও, এই মিটিং এর 1 মিনিটের কম আছে, নেক্সট টাইম জয়েন করো, ওখানে কন্টিনিউ করতেছে এটা। ওকে, সো এসাস বলো যেই কথাটা জিজ্ঞাসা করছিলাম। দাঁড়াও 1 মিনিট, স্ক্রিন শেয়ারটা আরেকবার দিয়ে নেই। ওকে, সো এসাস বলো যে এখানের জন্য অবজেক্টের উপরে কয়টা ভার্টিক্যাল ফোর্স কাজ করতেছে? আর কি সমস্যা, স্ক্রিন শেয়ার বারবার বন্ধ হয়ে যেতেছে কেন? ভার্টিক্যাল ফোর্সেস 4টা কাজ করতেছে। আরেকটা ফোর্স কি? নরমাল রিঅ্যাকশন না? এটা কি কোন অবজেক্টের সাথে কন্ট্যাক্টে আছে, কোন সারফেসের সাথে? হুম, এটা কি বলছে? তুমি একটা ইট নিয়ে সুতার মধ্যে পেঁচাইছো, এখন ওই ইটটাকে সুতার এন্ডে ধরে ঘুরাইতেছো। সো ওখানের মধ্যে নরমাল রিঅ্যাকশন ফোর্স কোন জায়গা থেকে আসবে? ও না নাই। সো তাহলে এখানে কয়টা ফোর্স কাজ করতেছে অবজেক্টের উপরে? 3টা। 3টা ফোর্স। আচ্ছা, সো তাহলে এই 3টা ফোর্স মিলে কি করবে? 3টাই একদিকে কাজ করতেছে নাকি এসাস? হ্যাঁ। তো ওয়েট, টেনশন আর সেন্ট্রিপিটাল ফোর্স মিলে কি হবে? এরা মিলে Vertical আনব্যালেন্স force. ফোর্স বানাবে না নাকি? হ্যাঁ ওইটাই তো। তো তাহলে সেন্ট্রিপিটাল ফোর্স কে কি বলছিলাম আমরা? সেন্ট্রিপিটাল ফোর্স সে নিজে কোনো ফোর্স না, সে বাকি ফোর্স গুলা প্লাস মাইনাস করে রেজাল্টেন্ট যে ফোর্সটা থেকে যায় ওইটাকে আমরা কি বলবো? সেন্ট্রিপিটাল ফোর্স বলবো। সো তাহলে যখন নাকি তুমি ওয়েট প্লাস টেনশন এই দুইটার সাথে আবার যখন নাকি সেন্ট্রিপিটাল ফোর্সটাকেও অ্যাড করে ফেলো, তো তাহলে তো আর তুমি সেন্ট্রিপিটাল ফোর্সটাকে রেজাল্টেন্ট ফোর্স হিসেবে পাবা না, পাবা? না। তো তাহলে এখানের মধ্যে কাজটা কি? এখানের মধ্যে তোমার কাজটা হলো এই যে কি করা যাবে না, সেন্ট্রিপিটাল ফোর্স কে ফ্রি বডি ফোর্স ডায়াগ্রামের মধ্যে আঁকা যাবে না। সেন্ট্রিপিটাল ফোর্স কি নতুন কোন ফোর্স কাজ করতেছে অবজেক্টের উপরে? অবজেক্টের তো জাস্ট কি আছে? অবজেক্টের জাস্ট একটা ওয়েট আছে আর টেনশন ফোর্স আছে। ওয়েট নিচের দিকে, টেনশন নিচের দিকে। সো তাহলে অবজেক্টের উপরে ফোর্স আসলে কাজ করতেছে কয়টা? 2টা নাকি 3টা? 2টা। অবজেক্টের উপরে ফোর্স কাজ করতেছে 2টা, ঠিক আছে? এই জিনিসটা সবার মাথায় ভালো মতো এই কনসেপ্টটা যাওয়া লাগবে। ওকে, এই ভুলটা কন্টিনিউয়াসলি হয়, বারবার তুমি ম্যাথের মধ্যে ভুল করবা। কোন ট্রিক? সে 3টা ফোর্স এই ছবি। এখানে তুমি জাস্ট আমি বুঝছি। এখানে তুমি জাস্ট সিম্পল চিন্তা করো, তোমার সেন্ট্রিপিটাল ফোর্স কি জিনিস এটা নিয়ে এখন তোমার মাথা ঘামানোর দরকার নাই। তুমি জাস্ট চিন্তা করো যে তুমি একটা অবজেক্টকে কি করতেছো, একটা ভার্টিক্যাল সার্কেলে ঘুরাইতেছো। সো তাহলে তার উপরে ফোর্স গুলা কি কি আছে? অবজেক্টের জাস্ট একটা ওয়েট আছে আর তার টেনশন ফোর্স আছে। এখানে কি সেন্ট্রিপিটাল ফোর্স নামের কোন ফোর্স অবজেক্টের উপরে অ্যাক্ট করে? না। তো তাহলে সেন্ট্রিপিটাল ফোর্সটা কি আমাদের ফ্রি বডি ফোর্স ডায়াগ্রামে আসবে? না। তো তাহলে এখানে অবজেক্টের উপরে ফোর্স কাজ করতেছে কয়টা? 2টা নাকি? ওয়েট এন্ড টেনশন।
এই জিনিসটাই এখানের মধ্যে বলা হয়েছে কি জিনিস, যে তোমার এই জিনিসটা সিগনিফিক্যান্ট কেন, যে সেন্ট্রিপিটাল ফোর্স নতুন কোন ফোর্স না, সেন্ট্রিপিটাল ফোর্স হলো অলরেডি এক্সিস্টিং ফোর্স গুলার রেজাল্টেন্ট। অলরেডি এক্সিস্টিং ফোর্স গুলার রেজাল্টেন্ট বলতে কি বুঝাইতেছি, অলরেডি এক্সিস্টিং একটা থাকুক, দুইটা থাকুক, তিনটা থাকুক, যত মন চায় তত ফোর্স থাকুক, সবগুলা প্লাস মাইনাস করে আমরা একটা রেজাল্টেন্ট ফোর্স বের করি না, এসএস। তো তাহলে ওই রেজাল্টেন্ট ফোর্সটাকে আমরা কি বলবো, সেন্ট্রিপিটাল ফোর্স বলবো, যদি সে কি করে, একটা অবজেক্টকে সার্কুলার পাথে ঘুরায়। বুঝতে পারতেছো কি বলতেছি? তো তাহলে এখানের জন্য যখন নাকি জিজ্ঞাসা করা হবে এই যে অবজেক্টটা টপ অফ দা সার্কেলে আছে, তার উপরে কি কি ফোর্স কাজ করতেছে বলো তো, কি কি ফোর্স? ওয়েট আর টেনশন। ওয়েট এন্ড টেনশন। এখানে কি সেন্ট্রিপিটাল ফোর্স নামে কোনো ফোর্স কাজ করতেছে অবজেক্টের উপর? না। তো তাহলে টেনশন আর ওয়েট দোনোজনে নিচের দিকে কাজ করতেছে। তো তাহলে এই দুইটা প্লাস করলে আমরা কি পাবো? সেন্ট্রিপিটাল ফোর্স। এই দুইটা প্লাস করলে Unbalanced আমরা force. আনব্যালেন্স বা রেজাল্টেন্ট ফোর্স পাবো, যেটার নামই হলো সেন্ট্রিপিটাল ফোর্স। বুঝতে পারছো? হ্যাঁ। রেজাল্টেন্ট অর আনব্যালেন্সড ফোর্স। সো এটাই হলো আমাদের সেন্ট্রিপিটাল ফোর্স। এই কথাটা এখানের মধ্যে বলা আছে, দেখো কি বলতেছে। Why is this significant? Because when shown the diagram on the right and asked to find the centripetal force on the ball, ঠিক আছে, যখন নাকি এই টপ পজিশনে অবজেক্টের সেন্ট্রিপিটাল ফোর্স কত এটা বের করতে বলা হয় স্টুডেন্টদের, ম্যাক্সিমাম স্টুডেন্ট এই ভুলটা করে, যেটা তোমরা বারবার কন্টিনিউয়াসলি করে আসতেছিলা। সুভাষিসকে প্রথমে জিজ্ঞাসা করছে, দেন তোমাকে জিজ্ঞাসা করছে কি জিনিস, যে when it is at the top of its path many students approach it like, okay, so the downward resultant force is equal to weight plus tension plus centripetal force, যে mv square by r। না, এটা অলরেডি তুমি কি করে ফেলছো, ভুল করে ফেলছো, বিকজ centripetal force itself is the resultant force. Resultant force is equal to, ওখানের মধ্যে ওয়েট প্লাস টেনশন প্লাস সেন্ট্রিপিটাল ফোর্স লিখলে পরে তো ভুল যাবে। বুঝতে পারলা কি বললাম? তো তাহলে আমাদের সেন্ট্রিপিটাল ফোর্স সে অবজেক্টের উপর আলাদা করে কাজ করে না, সে কি করবে, অবজেক্টের উপরে এক্সিস্টিং যতগুলি ফোর্স আছে তাদের রেজাল্টেন্ট ফোর্স হিসেবে কাজ করবে কে, সেন্ট্রিপিটাল ফোর্স। বুঝতে পারলা কি বলতেছি? এসাস? জি ভাই, বুঝতে পারছি। তো তাহলে এইটার সলিউশনটা কি, যে তুমি কখনো সেন্ট্রিপিটাল ফোর্সের ক্যালকুলেশনের সময় কখনো সেন্ট্রিপিটাল ফোর্সকে এক্সিস্টিং ফোর্স গুলোর সাথে মিলাবা না। তো তাহলে কি করা লাগবে? দ্য সলিউশন টু দিস প্রবলেম, সেন্ট্রিপিটাল ফোর্স ক্যান বি ট্রিটেড লাইক ওয়েট, টেনশন, ফ্রিকশন এটসেট্রা। কেন? বিকজ ইট ইজ নট আ ফোর্স বাই ইটসেলফ। সে তো নিজে কোনো ফোর্স না, সে কি অলরেডি এক্সিস্টিং ফোর্স গুলার রেজাল্টেন্ট। তো তাহলে বাট দ্য কম্বিনেশন অর রেজাল্টেন্ট অফ অল দ্য আদার্স। তো তার মানে সেন্ট্রিপিটাল ফোর্স ইজ নট লাইক ওয়েট, নট লাইক টেনশন, নট লাইক ফ্রিকশন, যে সে নিজে কোনো ফোর্স না, সে কি অবজেক্টের উপরে অলরেডি এক্সিস্টিং যতগুলি ফোর্স আছে তাদের রেজাল্টেন্ট ফোর্স হিসেবে কাজ করে। ব্যাপারটা বুঝা গেছে? তো তাহলে বেস্ট ওয়ে টু অ্যাপ্রোচ দিস সর্ট অফ প্রবলেমটা কি, দ্য বেস্ট ওয়ে টু অ্যাপ্রোচ সার্কুলার মোশন প্রবলেম ইজ বাই ফলোইং দিস মান্ত্রা। কি? ফ্রি বডি ফোর্স ডায়াগ্রাম এঁকে কি করবা, forces towards the circle minus forces acting away from the circle, এই দুইটার ডিফারেন্স থেকে তুমি কি পাবা, the difference between these forces will be the resultant force, তাই না? এখানের মধ্যে দেখো, আমরা যদি আগেরটায় যাই, এখানের মধ্যে দেখো ওয়েট নিচের দিকে, টেনশন নিচের দিকে, এই দুইটা ফোর্স কি টুয়ার্ডস দ্য সেন্টার অফ দ্য সার্কেল নাকি অ্যাওয়ে ফ্রম দ্য সেন্টার অফ দ্য সার্কেল? টুয়ার্ডস। তো তাহলে আমাদের টুয়ার্ডস দ্য সেন্টার অফ দ্য সার্কেল হলো টেনশন আর ওয়েট, আর অ্যাওয়ে ফ্রম দ্য সেন্টার অফ দ্য সার্কেল কি কি ফোর্স কাজ করতেছে? কোন ফোর্স আছে অ্যাওয়ে ফ্রম দ্য সার্কেল? নাই। না তো তাহলে অ্যাওয়ে ফ্রম দ্য সার্কেল কোনো ফোর্স নাই। তো তাহলে টেনশন আর ওয়েট হলো টুয়ার্ডস দ্য সেন্টার কাজ করতেছে, আর
অ্যাওয়ে ফ্রম দা সেন্টার কোনো ফোর্স নাই, সো তাহলে এই দুটা মিলে কি করলো, সেন্ট্রিপিটাল বা রেজাল্টেন্ট ফোর্সটা দিল। বুঝতে পারলা মারিয়া? জি ভাইয়া। তো তাহলে ফোর্সেস অ্যাওয়ে ফ্রম দা সার্কেল আর ফোর্সেস টুয়ার্ডস দা সার্কেল, এই ফোর্স গুলা নিয়ে তাদের প্লাস মাইনাস করে ফাইনালি যেই রেজাল্টেন্ট ফোর্সটা থাকবে, দ্যাট রেজাল্টেন্ট ফোর্স উইল বি হোয়াট, দ্যাট রেজাল্টেন্ট ফোর্স উইল বি দা সেন্ট্রিপিটাল ফোর্স। এই জিনিসটা সবার মাস্ট মনে রাখতে হবে, অর এলস তোমার সার্কুলার মোশনের এইসব ক্যালকুলেশনে ভুল যাবে। বুঝতে পারছো? তো তাহলে এই জিনিসটা আমাদের খুবই ইম্পর্টেন্ট একটা ট্রিক, যে ম্যাথ গুলাতে যাওয়ার আগে ফর্মুলা টর্মুলা ওইসব আমরা দেখাবো পরে, বাট কনসেপ্টটা প্রথমে ক্লিয়ার করা লাগবে যে সেন্ট্রিপিটাল ফোর্স নিজে কোনো ফোর্স না, সে কি অলরেডি এক্সিস্টিং ফোর্স গুলার রেজাল্টেন্ট। এটা নিয়ে কি কারো কোনো কনফিউশন আছে যা যা বললাম? জেরিন? ওকে, আচ্ছা ভাইয়া, বলো। সেন্ট্রিপিটাল ফোর্স ডায়াগ্রাম রিলেটেড একটা কোশ্চেন ছিল ছোট, যে ওই ফোর্সের যেটা মানে ওই মানে আউটসাইড যেটা কাজ করতে পারে, মানে টুয়ার্ডস দ্য সেন্টার কাজ করবে না, মানে এই প্রবাবল কি কি ফোর্সেস কাজ করতে পারে যদি ইফ মানে পসিবলি অ্যাক্ট করে? এটা আমাদের সিচুয়েশন ওয়াইজ দেখা লাগবে, যে কোন একটা অবজেক্টের সিচুয়েশন ডেসক্রাইব করলো, দেন তার ওখানে মধ্যে দেখবো যে অ্যাওয়ে ফ্রম দা সেন্টার অফ দা সার্কেল কোনো ফোর্স আছে নাকি নাই। এখানে মধ্যে কোনো জেনারেলাইজ করার কোনো কিছু নাই, যেই যেই সিচুয়েশন দিবে সিচুয়েশন টু সিচুয়েশন বেসিস আমরা ট্যাকেল করব। আচ্ছা ঠিক আছে। ওকে, সো এখন এখানের মধ্যে দেখো সেন্ট্রিপিটাল ফোর্স প্রবলেম সলভিং এর একটা খান একাডেমির সুন্দর ভিডিও আছে, আমরা এই ভিডিওটা দেখব। তোমাদের যে কাজটা করা লাগবে, while we watch the video, তোমরা যদি কোনো প্রবলেম ফেস করো বুঝতে, তোমরা হ্যান্ড রেজ করবা, আমি তখন ভিডিওটা পজ করে তোমাদের কোয়েশ্চেনটার অ্যানসার দিয়ে দেন আবার ভিডিও কন্টিনিউ করব, ঠিক আছে? সো লেটস গো টু ইউটিউব, সেন্ট্রিপিটাল প্রবলেম সলভিং, খান একাডেমি। ওকে, সো তাহলে দিস ইজ আ 15-minute ভিডিও। There are যে কথাটা বললাম, while watching the video যদি কোনো প্রবলেম ফেস করো বুঝতে কোনো কিছু, হ্যান্ড রেজ করবা, আমি পজ দিয়ে তোমাদেরটা বুঝায় দেন আবার ভিডিও কন্টিনিউ করব, ঠিক আছে? তো সবাই একটু কেয়ারফুলি ভিডিওটা দেখো। Unfortunately, quite a few common misconceptions that many people have when they deal with centripetal force problems. So in this video, we're going to go over some examples to give you some problem-solving strategies that you could use, as well as going over a lot of the common misconceptions that people have when they deal with these centripetal motion problems. So to start with, imagine this example. Let's say a string is causing a ball to rotate in a circle. And to make it simple, let's say this ball is tracing out a perfect circle, and let's say it's sitting on a perfectly frictionless table. So this would be the bird's eye view. This is the view from above. What it would look like from the side would be something like this. You'd have the ball tied to the rope, and then you nail some sort of stake in the middle of the table. You tie the rope to the stake, and then you give the ball a push, and the ball is going to take this circular path on the table when we view it from the side, but when we view it from above, you see this path traced out. So this is a bird's eye view that you would see if you were looking down from above the table, and this would be the side view. So let me ask you this question. What force is causing this ball to go in a circle? Now, a lot of people want to answer that question with the centripetal force. They'd say that it's the centripetal force that points inward that causes this ball to go in a circle. And that's not wrong. It's the truth, but it's not the whole truth. And the reason is that when we say centripetal force, all we really mean is a force that's directed toward the center of the circle. So saying the force that causes this ball to go in a circle is the centripetal force is a little unsatisfying. It'd be like answering the question, what force balances the force of gravity while the ball's on the table, with the answer, the upward force. I mean, yeah, we knew it had to be an upward force, but that really doesn't tell us what force it is. Similarly, just saying the centripetal force just tells us what direction the force points. It doesn't really tell us
what type of force this is. So to answer this question over here in a better way, if someone asks you what force counteracts gravity that keeps the ball from falling through the table, instead of saying upward force, it'd be better to just say that's the normal force. And we could do better over here as well. Instead of just saying the centripetal force, we could say what kind of force this is. It's got to be one of the forces that we already know about. I mean, it's got to be either the force of friction or normal force or tension or the force of gravity. The centripetal force isn't a new type of force. It's just one of the forces we already know that happens to be pointing toward the center of the circle. And that's important because this is our first big common misconception. People think the centripetal force is a new kind of force, but it's not. It's just one of the forces we already know that happen to be pointing toward the center of the circle and that happen to be causing an object to move in a circle. So in this case over here, what force is it? Well, there's a rope tied to this mast. তাই না? মিসকনসেপশনটার মধ্যে যে কথাটা বলে আসছিলাম ওই জিনিসটাই কিন্তু তারা এখানের মধ্যে ফার্স্টে পয়েন্ট আউট করলো যে অনেকজনই সেন্ট্রিপিটাল ফোর্সকে নতুন একটা ফোর্স হিসেবে ধরে ফেলে যে আচ্ছা সার্কেলের সেন্টারের দিকে তো সেন্ট্রিপিটাল ফোর্স কাজ করতে হবে সো তাহলে সেন্ট্রিপিটাল ফোর্সটাকে একটা অলরেডি নতুন একটা ফোর্স হিসেবে কনসিডার করা শুরু করে দেয় বাট নো এটা কি এটা হলো অলরেডি এক্সিস্টিং যতগুলা ফোর্স আমরা জানতাম ওগুলা ফোর্সের মধ্যেই কিছু জাস্ট কি হবে those forces after being combined মানে কি resultant forceটা বের করার পরে what will happen the resultant force will be pointing towards what the resultant force will be pointing towards the center of the circle ওই resultant forceটা যেই হ্যাঁ বলো এখানে বলছে একটা পুশ দিছে রাইট সো একটা ফোর্স দিছে না হরাইজন্টাল ডিরেকশনে এটা কাউন্ট করা হবে না এই হরাইজন্টাল ডিরেকশনের এই ফোর্সটাই তোর সেন্ট্রিপিটাল ফোর্স হিসেবে কাজ করতেছে সেন্ট্রিপিটাল ফোর্স তো নিচে কাজ করতেছে মানে সেন্টারের দিকে ডাউনওয়ার্ডস না কোনটা ডাউনওয়ার্ড কি বলতেছো মানে সেন্ট্রিপিটাল ফোর্সটা ডাউনওয়ার্ডস অ্যাক্ট করে তো মানে সার্কুলারলি কে বলছে সেন্টারের দিকে তো সেন্টার অলওয়েজ ডাউনওয়ার্ড কেন হবে এটা তোমার কেমন সার্কেলে ঘুরতেছে উপরে লেখা দেখছো কি ভিউ এটা বার্ডস আই ভিউ মানে কি তুমি উপর থেকে দেখতেছো তো উপর থেকে দেখতেছো একটা সার্কেল তো তাহলে এটা কেমন টাইপের প্লেনে ঘুরতেছে এই জিনিসটা হরাইজন্টাল প্লেন নাকি ভার্টিক্যাল প্লেন হরাইজন্টাল সরি তো তাহলে ওই যে হরাইজন্টাল যে ফোর্সটা আসতেছে ওই হরাইজন্টাল ফোর্সটাই কি the resultant force that is causing this circular motion বুঝতে পারছো তো তাহলে আমরা এখন ভিডিওটা কন্টিনিউ করি দেখি এরপরে কি বলতেছে Rope's going to pull on it, and when a rope pulls, we call that the force of tension. So I'm going to call this the tension. So that's a little better. Now we know what kind of force is acting as the centripetal force. Now be careful out there. Sometimes people want to do this. They're like, oh yeah, there's a force of tension, and there's also a centripetal force. But that's just crazy because this tension is the centripetal force. I wouldn't draw it twice any more than I'd come over to here and say, yeah, there's a normal force. There's also upward force. The upward force is the normal force. I wouldn't draw it again. Similarly, over here, I'm not going to draw the centripetal force twice. The tension was the centripetal force. I mean, it's possible you could have two forces inward. Maybe there's two ropes and you had a second tension over here pulling inward. But you'd better be able to identify what force it is before you draw it. Don't just call it F centripetal. So you might be like, yeah, I get it. The centripetal force is just an extra title we give to a force that happens to point toward the center of the circle. But how would I ever solve a problem like this? What strategy do I use? I got forces that are up, that are down, that are in. So let me show you how to solve some problems and some things to keep in mind. So let me add some numbers in here. So let's say I told you this. Let's say the mass of the ball was 2 kilograms, the rope's length was 0.5 meters, and the ball is traveling around the circle at a constant speed of 5 meters per second. So what kind of question might you be asked if given a problem like this? A possible question would be, well, what's the force of tension in the rope? And so now's a good time for me to let you in on a little secret. The secret to solving centripetal force problems is that you solve them the same way you solve any force problem. In other words, first you draw a quality force diagram, and then you use Newton's second law for one of the directions at a time. And if the direction you
chose to analyze Newton's second law for didn't get you to where you needed to be, just do it again. Use Newton's second law again for another direction, and that'll get you to where you need to be. So in other words, let's draw a quality force diagram. We've got forces, but they're kind of all over here. This side view is going to better illustrate all the forces involved. So we've already got the normal force upward and the force of gravity downward. Now I'm going to draw this tension pointing inward. That's the force that's acting as the centripetal force. Now we're going to use Newton's second law for one of the directions. Which direction should we pick? Well, which force do we want to find? We want to find this force of tension. So even though I could, if I wanted to, use Newton's second law for this vertical direction, the tension doesn't even point that way. So I'm not going to bother with that direction first. I'm going to see if I can get by with doing this in one step. So I'm going to use this horizontal direction, and that's going to be the centripetal direction, i.e. into the circle. And when we're dealing with the centripetal force, we're going to be dealing with the centripetal acceleration. So over here, when I use A and set that equal to the net force over mass, if I'm going to use the centripetal force, I'm going to have to use the centripetal acceleration. In other words, I'm going to only plug forces that go radially into the circle here, and I'm going to have the radial centripetal acceleration right here. And we know the formula for centripetal acceleration, that's v squared over r. So I'm going to plug v squared over r into the left-hand side. আচ্ছা, সো এখানের মধ্যে যে কথাটা বলছে যে সেন্ট্রিপিটাল ফোর্সের এই ফর্মুলাটা যে ডেরিভেশনটা ওটা আমরা দেখবো পরে, জাস্ট এখানের জন্য যা বলতেছে এটা জাস্ট একসেপ্ট করে সামনে বাড়াইতে থাকো যে সেন্ট্রিপিটাল অ্যাসেলারেশনের ফর্মুলা হলো v স্কয়ার বাই r। ওকে, এটা আমরা নেক্সট ক্লাসে ডেরিভেশনটা দেখবো, বাট এখনের জন্য আজকের ক্লাসে আমাদের মেইন ফোকাসটাই হলো সেন্ট্রিপিটাল ফোর্সের কনসেপ্টটা ক্লিয়ার করা। সেন্ট্রিপিটাল ফোর্স কি জিনিস লাবিবা? Force that points towards the center of a circle. জাস্ট যে কোনো ফোর্স না, এটা কি হবে? দিস ইজ আ রেজাল্টেন্ট ফোর্স দ্যাট পয়েন্টস টুয়ার্ডস দ্য সেন্টার অফ আ সার্কেল। ঠিক আছে, এরকম। সো তাহলে সেন্ট্রিপিটাল ফোর্সটা কি হবে? অলরেডি এক্সিস্টিং যতগুলো ফোর্স আছে তাদের রেজাল্টেন্ট ফোর্স বের করলাম। ইফ দ্য রেজাল্টেন্ট ফোর্স ইজ পয়েন্টিং টুয়ার্ডস দ্য সেন্টার অফ আ সার্কেল, ওই রেজাল্টেন্ট ফোর্সটাকে আমরা আদর করে আরেকটা নামে ডাকবো। কি নামে ডাকবো? এসএস সেন্ট্রিপিটাল ফোর্স নামে ডাকবো। ওকে, জি ভাই। সো তাহলে এই অ্যাসেলারেশনের ফর্মুলা যে সেন্ট্রিপিটাল অ্যাসেলারেশন ইজ ইকুয়াল টু ভি স্কয়ার বাই আর, এই ফর্মুলাটা জাস্ট এখন একসেপ্ট করে একটু দেখতে থাকো কি বলতেছে। আমাদের মেইন পয়েন্ট অফ কনসার্ন হলো সেন্ট্রিপিটাল ফোর্সটা যে নতুন কোন ফোর্স না, সে কি অলরেডি এক্সিস্টিং ফোর্স গুলার রেজাল্টেন্ট হিসেবে কাজ করতেছে। এই ব্যাপারটাই আমরা এমফেসিস করতেছি। এই ক্যালকুলেশনস গুলো আমরা পরে আবার দেখব। ঠিক আছে, এখন জাস্ট সেন্ট্রিপিটাল ফোর্সটা যে কি, ইট ইজ আ রেজাল্টেন্ট ফোর্স দ্যাট ইজ পয়েন্টিং টুয়ার্ডস দ্য সেন্টার অফ আ সার্কেল, ওই ব্যাপারটা আমাদের মাথায় রাখা লাগবে। ওকে, That's the thing that's new. When we used Newton's second law for just regular forces, we just left it as A over here. But now when you're using this law for the particular direction that is the centripetal direction, you're going to replace A with V squared over R, and then I set it equal to the net force in the centripetal direction over the mass. So what am I going to plug in up here? What forces do I put up here? I mean, I've got normal force, tension, gravity. A common misconception is that people try to put them all into here. People put the gravitational force, the normal force, the tension, why not? But remember, if we've selected the centripetal direction, centripetal just means pointing toward the center of the circle. So I'm only going to plug in forces that are directed in toward the center of the circle. And that's not the normal force or the gravitational force. These forces do not point inward toward the center of the circle. The only force in this case that points toward the center of the circle is the tension force, and like we already said, that is the centripetal force. So over here, I'd have V squared over R, and that would equal the only force acting as the centripetal force is the tension. Now, should that be positive or negative? Well, we're going to treat inward as positive. So any forces that point inward are going to be positive. Is it possible for a centripetal force to be negative? It is if there was some force that pointed outward. If for some reason there was another string pulling on the ball outward, we would include that force in this calculation and we would include it with a negative sign. So forces that are directed out of the circle, we're going to count as negative, and forces that are directed into the circle, we're going to count as positive in here. And if they're not directed into or out of, we're not going to include them in this calculation at all. Now you might object, you might say, wait a minute, there is a force out of the circle. This ball wants to go out of the circle. There should be a force this way. This is often referred to as the centrifugal force, and that doesn't really exist. So when people say that there's an outward force,
trying to direct this ball out of the circle, they're usually referring to this centrifugal force, but this doesn't exist. It turns out this is not a real thing if you're using a good reference frame. There is no natural outward. আচ্ছা, এখানের মধ্যে সেন্ট্রিফিউগাল ফোর্স বলতে যে জিনিসটা বলতেছে এটা হলো একটা মিথ, ঠিক আছে? অনেকজনই বলে যে দেয়ার ইজ আ টেন্ডেন্সি যে কি আছে, সার্কেলের বাইরের দিকে কোনো একটা ফোর্স কাজ করতেছে, কিন্তু আসলে এরকম বলতে কোনো ফোর্স নাই। ওকে, তো এই ব্যাপারটা নিয়ে আমরা কথাবার্তা বলবো আরো ডিটেইলে সামনের ক্লাসে। তো এখন আজকে আমাদের মেইন পয়েন্ট অফ কনসার্নটা কি ছিল, এন্ড ওই জিনিসটা যদি আমরা লিস্ট ডাউন করে রাখি, কি ব্যাপার, সেন্ট্রিপিটাল ফোর্স কেমন ফোর্স, যে এখানে আমি যদি জিজ্ঞাসা করি যে আজকের ক্লাসে সেন্ট্রিপিটাল ফোর্স বলতে তুমি কি বুঝলা মারিয়া? Like এটা কি আমাদের ফ্রি বডি ফোর্স ডায়াগ্রামে নতুন কোন ফোর্স হিসেবে আসবে? না, তো তাহলে এটা কেমন ফোর্স? like একটা addition force, like সবগুলার combination. It is a resultant or unbalanced force, sorry, of all the already existing forces and আরেকটা কাজ কি করতে হবে, জাস্ট রেজাল্ট, যে কোনো রেজাল্টেন্ট ফোর্স কে তো আমরা সেন্ট্রিপিটাল ফোর্স বলবো না, বলবো লাবিবা? কোন রেজাল্টেন্ট ফোর্সটাকে আমরা সেন্ট্রিপিটাল ফোর্স বলবো? One that points towards the center of the circle. Excellent, and pointing towards the center of a circle. সো তাহলে এখানের মধ্যে আমাদের আজকের কাজটা কি, এই ব্যাপারটাই আমরা অনেক অনেক ওয়েতে আলাদা আলাদা ভাবে দেখছি। কি জিনিস, যে সেন্ট্রিপিটাল ফোর্স কি, ইট ইজ সিম্পলি আ রেজাল্টেন্ট ফোর্স। তো তাহলে আগেও তো আমরা রেজাল্টেন্ট ফোর্স পড়ে আসছিলাম, যে এরকম একটা ফোর্স আছে, এদিকে একটা ফোর্স আছে, তো তাহলে এটা মনে করো 10 নিউটন, এটা হলো 2 নিউটন, সো তাহলে দেয়ার ইজ আ রেজাল্টেন্ট ফোর্স অফ হোয়াট, 8 নিউটন টুয়ার্ডস রাইট। সো তাহলে এই রেজাল্টেন্ট ফোর্সটাকে আমরা সেন্ট্রিপিটাল ফোর্স বলি নাই কেন? বিকজ আমাদের যে কোনো রেজাল্টেন্ট ফোর্স মানে সেন্ট্রিপিটাল ফোর্স না। কোন রেজাল্টেন্ট ফোর্সটাকে সেন্ট্রিপিটাল হিসেবে বলবো জেরিন? The resultant force that points towards what? Center of a circle. Center of a circle, ঠিক আছে? তো এই ব্যাপারটা আমাদের মাথায় রাখা লাগবে, এইগুলা থেকে আমরা আস্তে আস্তে আরো সামনে আগাবো কনসেপ্টটা। এটা আমাদের নতুন জিনিস, তো ম্যাগনেটিজম আমাদের আগে পড়া ছিল, তো এর জন্য ওইটা আমরা তাড়াতাড়ি শেষ করছি সো দ্যাট এটার মধ্যে আমরা টাইম স্পেন্ড করতে পারি, ঠিক আছে? তো তাহলে সেন্ট্রিপিটাল ফোর্সের এই কনসেপ্টটা নিয়ে কি কারো কোনো কনফিউশন আছে? যা বললাম, সেন্ট্রিপিটাল ফোর্সটা কি, সে নতুন কোনো ফোর্স না, এটা কি, এটা হলো একটা রেজাল্টেন্ট ফোর্স। তো তাহলে জাস্ট রেজাল্টেন্ট ফোর্স নাম বললে কি সমস্যা? বিকজ তার একটা স্পেশালিটি আছে। কি স্পেশালিটি? সে একটা রেজাল্টেন্ট ফোর্স, এন্ড রেজাল্টেন্ট ফোর্সটা কোন দিকে পয়েন্ট করে? সার্কেলের সেন্টারের দিকে পয়েন্ট করে। ওকে, তো এটা নিয়ে আমরা সামনের ক্লাসে যে অ্যাসেলারেশনের ফর্মুলা, যে সেন্ট্রিপিটাল অ্যাসেলারেশন ইজ ইকুয়াল টু ভি স্কয়ার বাই আর, এইটার ফর্মুলাটা ডেরাইভেশন দেখব। ওকে, এইটা ডেরাইভেশনটা আমরা থার্সডে ক্লাসে দেখব। দেন এরপরে আমরা আস্তে আস্তে ক্যালকুলেশনের দিকে যাইতে পারবো, যে খান একাডেমির ভিডিওতে আজকে যেরকম ক্যালকুলেশন দেখাইতেছিল না, ওরকম ক্যালকুলেশন আমরা নিজেরা করব। দেন এইসব রিলেটেড কোন রকমের প্রবলেম থাকার কথা না। ওকে এসাস? জি ভাই। ঠিক আছে, তো আজকের ক্লাস আমরা এখন এখানে শেষ করব। আমাদের মেইন সেন্ট্রিপিটাল ফোর্সের কনসেপ্টটা সবার যেন মাথায় থাকে, এটা কখনো ভুললে ম্যাথ ভুল যাবে। ওকে, আল্লাহ হাফেজ। আল্লাহ।